নমস্কার, আমি সত্য খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের মার্কেট অর্থাৎ 31শে জুলাই সকালবেলা ট্রেডিং শুরু হতে না হতে নিফটি এবং সেন্সেক্সে পতন এলো এবং যত এক্সপোর্ট ওরিয়েন্টেড সেক্টরসগুলো ছিল বা কোম্পানিজগুলো ছিল সেখানে একসঙ্গে আমরা পতন দেখলাম। কিন্তু মজার ব্যাপার যেটা দাঁড়ালো যে মোর অর লেস এই যে বড় পতন দিয়ে দিন শুরু হয়েছিল সেটা আস্তে আস্তে সেখান থেকে রিকভার করে যায়। শুধু তাই না, নিফটি এক সময় প্রায় 80 পয়েন্টের ওপর কিন্তু উঠে ট্রেড করছিল এবং সেন্সেক্সও কিন্তু কয়েকশো পয়েন্ট ওপরে উঠে ট্রেড করছিল, যদিও দিনের শেষে সেটা ধরে রাখতে পারেনি। বাজার সার্বিকভাবে নিফটি এবং সেন্সেক্স দুটোই কিন্তু নেগেটিভে বন্ধ হয়েছে। কিন্তু এটা ঘটনা যে আজকের একটা এক্সপায়ারির দিন ছিল, বৃহস্পতিবার, মাসের শেষ দিন, তার ফলে ভোলাটিলিটি এক্সপেক্টেড ছিল। কিন্তু আমাদের যে মূল ফোকাস অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প এবং আমেরিকা ভারতবর্ষের জন্যে কি বন্ধু নাকি তারা বন্ধুরূপী শত্রু, এটা বহু মাস ধরে আমরা আলোচনা করে চলেছি। যারা ট্রাম্প ভক্ত ছিলেন বা আছেন তারা এতে হয়তো বিরক্ত হয়েছেন, কিন্তু আমাদের এটা বাস্তবটা মেনে নিতে হবে যে আমেরিকা কারো কোনোদিন বন্ধু হতে পারেনি বা পারে না, এবং সেটা আবার প্রমাণিত হয়েছে। পাকিস্তানের সঙ্গে নতুন চুক্তি হয়েছে, পাকিস্তানকে সর্বান্তকরণে সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। সেখানে নাকি বিপুল তেলের ভান্ডার পাওয়া গিয়েছে এবং ডোনাল্ড ট্রাম্প তিনি পাকিস্তানকে সব ধরনের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছেন এবং এত বড় খোঁচা তিনি ডেফিনেটলি দিয়েছেন নাকি ব্যঙ্গ করেছেন আমরা জানি না, কিন্তু তিনি বলেছেন ভবিষ্যতে ভারতবর্ষ পাকিস্তানের কাছ থেকে তেল কিনবে। 2 নম্বর পয়েন্ট, যেটা হাসতে হাসতে ছুরি মারার প্রকৃষ্ট উদাহরণ ডোনাল্ড ট্রাম্পের থেকে কেই বা ভালো করতে পারে। একদিকে তিনি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে নিজের বন্ধু বলছেন, ভারতবর্ষকে নিজের বন্ধু বলছেন, এবং তারপর যে বিখ্যাত কোটেশন ইন্ডিয়া উইল পে, ভারতবর্ষকে মূল্য চোকাতে হবে। কিসের মূল্য, কেন চোকাতে হবে? তার কারণ আমেরিকার যে মুখোশ তারা কয়েকদিনের জন্য পড়েছিল আস্তে আস্তে খসে পড়ছে। তার ভারতবর্ষের বিরুদ্ধে তাদের মূল অভিযোগ অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের মূল অভিযোগ হলো যে আমেরিকার সঙ্গে বন্ধুত্ব রাখতে গেলে রাশিয়ার সঙ্গে কোনোভাবে বন্ধুত্ব রাখা যাবে না, এবং ভারতবর্ষের উপর 25% ট্যারিফ বসানোর অন্যতম হেতু হিসাবে তিনি কি বলছেন? তিনি বলছেন যেহেতু ভারতবর্ষ রাশিয়ার কাছ থেকে সর্বাধিক বেশি জ্বালানি তেল কেনে এবং তাদের কাছ থেকে বিপুল পরিমাণ অস্ত্র এবং বিমান তারা কিনে থাকে, তার ফলে তারা রাশিয়াকে সাহায্য করে বকলমে আমেরিকার শত্রুতা করছে। এবং যেহেতু রাশিয়া বিপুল পরিমাণ তেল বিক্রি করতে সক্ষম হচ্ছে, তার মধ্যে অন্যতম যারা খরিদ্দার, শুনতে অবাক লাগবে এবং হিপোক্রেসিটা বা মুখোশটা ইউরোপীয় ইউনিয়নেরও খুলে যাবে যে রাশিয়ান তেল এবং গ্যাসের সবচেয়ে বেশি খরিদ্দার চায়না এবং ভারতবর্ষ বাদ দিয়ে অবশ্যই ইউরোপীয় ইউনিয়ন। যদিও ইউরোপীয় ইউনিয়ন তারা নিষেধাজ্ঞা জারি করেছে। কাদের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে? নায়রা বলে একটা এনার্জি কোম্পানি ছিল ভূতপূর্ব এসআর, তাতে রোজনেফট বলে একটি রাশিয়ান কোম্পানির একটা মেজরিটি স্টেক হোল্ডিং ছিল অন্তত এতদিন পর্যন্ত, বা আছে, যেটা এখন রোজনেফট ডিসিশন হয়তো নেবে তারা নায়রা ছেড়ে বেরিয়ে আসবে। এবং নায়রা একটি ভারতীয় কোম্পানি, তাকে টার্গেট করেছে ইউরোপীয় ইউনিয়ন, তাকে টার্গেট করেছে মাইক্রোসফট, তাদের ইমেল চালাচালি বন্ধ করে দিয়েছিল। হাইকোর্টের হস্তক্ষেপে তারা আবার সেটা অনুমতি তারা ফিরে পেয়েছেন নায়রা, কিন্তু মাইক্রোসফট এই ধরনের কর্মকাণ্ড ভারতবর্ষে চালিয়ে তাদের এই ক্ষমতা তারা দেখাচ্ছে যে আমরা পারি। এইটাই সবচেয়ে দুঃখজনক এবং ন্যাক্কারজনক যে একটি বিজনেস, একটি গ্রুপ, একটি বিশ্বজোড়া যাদের খ্যাতি, তারা ভারতবর্ষে এসে এই ধরনের নোংরা পলিটিক্স শুরু করেছে। যাই হোক, আমেরিকার ক্ষেত্রে আসি, অর্থাৎ তাদের বক্তব্য ভারতবর্ষ এর পরেও যদি রাশিয়ার কাছ থেকে তেল কেনে তাহলে ডোনাল্ড ট্রাম্প তিনি 100% সেকেন্ডারি ট্যারিফ বসাবেন, বকলমে তিনি নিষেধাজ্ঞা চাপাবার কথা বলছেন। এর প্রত্যুত্তরে ভারতবর্ষের তরফ থেকে যেটা জানানো হয়েছে সেটা হচ্ছে যে ভারতবর্ষ নিজের ন্যাশনাল ইন্টারেস্ট প্রথমে সিকিউর করবে, তারপর তারা অন্য ভাবনা ভাববে। অর্থাৎ
আমেরিকা এই 25% ট্যারিফ বসিয়ে তারা যদি প্রমাণ করতে চায় যে তাদের সঙ্গে ভারতবর্ষে যে ডিল বা এগ্রিমেন্ট রয়েছে, বা তার মাধ্যমে ভারতবর্ষ যে $87 বিলিয়ন 2024 সালে আমেরিকাতে পণ্য বিক্রি করেছে, সেইটা অত্যাধিক পণ্য চাপিয়ে আমেরিকা বন্ধ করে দিতে পারে। এইখানে সবাই আতঙ্কিত হয়েছেন, ভয় পেয়েছেন, কিন্তু প্রকৃত অর্থে আমাদের বুঝে নিতে হবে যে এই যে $87 বিলিয়ন ট্রেড ভারতবর্ষ একা করেছে আমেরিকার সঙ্গে, সেটা আমাদের যে অর্থনীতির কত শতাংশ? $87 বিলিয়ন 4 ট্রিলিয়ন অর্থনীতির যদি অংশ হিসাবে বা পার্সেন্টেজ হিসাবে দেখেন, সেটা দাঁড়ায় 2.175%। অর্থাৎ এইটা আমাদের জিডিপিকে মারাত্মকভাবে ধরাশায়ী করে ফেলবে, যেটা ডোনাল্ড ট্রাম্প সাহেব স্বপ্ন দেখছেন, সেরকমটি হবার সম্ভাবনা নেই। অর্থাৎ সেক্ষেত্রে আমেরিকাকে ভারতবর্ষের থেকে সমস্ত পণ্য নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করতে হবে, সেটা আমেরিকার পক্ষে সম্ভব না। এর মধ্যে অন্তত $10 বিলিয়ন কিন্তু ফার্মা বা ওষুধ রয়েছে এবং অন্যান্য হেলথ কেয়ার অ্যাপারেটাস রয়েছে। তো আজকের আমরা একটু দেখে নেব যে ভারতবর্ষ আমেরিকাতে এই সময় ঠিক কি কি জিনিস এক্সপোর্ট করে থাকে এবং সেটা আমেরিকার জন্য ঠিক কতখানি গুরুত্বপূর্ণ। আমি কিন্তু সার্ভিসেসের অংশটা আসছি না, কেবলমাত্র পণ্যের ওপরই ফোকাস করছি। রাশিয়ার সঙ্গে ভারতবর্ষের সম্পর্ক, চীনের সঙ্গে রাশিয়ার সম্পর্ক, ব্রিক্স ওভারঅল যে গ্রুপটা রয়েছে তাদেরকে মূলত টার্গেট করছেন ডোনাল্ড ট্রাম্প। ভয় পেয়েছেন, এর আগে বলেছি, আবার বলছি, ব্রিক্স যত দিন যাচ্ছে দৃঢ় প্রতিজ্ঞ হয়ে পড়ছে। ডলারকে কিন্তু তারা একটা না একটা সময় তারা ডলারকে চ্যালেঞ্জ করবে। যেভাবে আমেরিকা অত্যাচার শুরু করেছে গোটা বিশ্ব জুড়ে, আর বেশি দিন হয়তো নেই, ব্রিক্স নেশন হয়তো বা সিদ্ধান্ত নিতে পারে তারা তাদের নিজস্ব কারেন্সি তারা চালু করতে পারে, যেভাবে ইউরোপ করেছিল। অর্থাৎ ডলারকে যদি চ্যালেঞ্জ করা হয়, ডলারকে যদি অস্বীকার করা হয়, খুব স্বাভাবিকভাবে আমেরিকার কপালের মারাত্মক দুর্দশা নাচতে পারে। সেটা ডোনাল্ড ট্রাম্প বিলক্ষণ জানেন। কেবল প্রেসিডেন্ট হিসাবে না, একজন বিলিয়নার বিজনেসম্যান হিসেবে সেটা তার মাথায় রয়েছে। কিন্তু এই ধরনের যে প্রেশার ট্যাকটিক্স তিনি ব্যবহার করছেন, তার উদ্দেশ্যটা কিন্তু সম্ভবত এটা যে রাশিয়াকে বকলমে বলা যে তোমরা ইউক্রেনের সঙ্গে যুদ্ধ বন্ধ করো, সোজা কথায় চিড়ে ভিজছে না। সুতরাং ইন্ডিয়াকে প্রেশার দাও, চায়নাকে প্রেশার দাও, যাতে রাশিয়ার কাছ থেকে তেল না কেনে। কারণ ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য অনুযায়ী রাশিয়া, চায়না বা ভারতবর্ষকে যে তেল বিক্রি করে, সেই টাকায় তারা অস্ত্র তৈরি করে ইউক্রেনের নানা শহরে আক্রমণ করছে। এইবার প্রবলেমটা যেটা দাঁড়াচ্ছে, আমেরিকার যে মূল রাগ যেটা ভারতবর্ষের ওপর, সেটা হচ্ছে রাশিয়ার কাছ থেকে কেন অস্ত্র তারা কিনছে। যদিও আমেরিকা নিজে কোনো ধরনের অস্ত্র তারা ভারতবর্ষকে দিতে রাজি নয়। এর কয়েক বছর আগে ভারতের যে তেজাস যে ফাইটার প্লেনস রয়েছে, তার যে মেশিনস, সেই মেশিনস আনার কথা ছিল বা আমেরিকার আমাদের সেগুলোকে দেওয়ার কথা ছিল, তারা কিন্তু দিনের পর দিন তারা টাকা নিয়ে রেখেছে, কিন্তু তারা সেই ধরনের মেশিনস সরবরাহ করছে না। অর্থাৎ আমেরিকা চিরকালই এমন একটা দেশ যারা ভারতবর্ষকে নানাভাবে অপমান করার চেষ্টা করবে, ধরাশায়ী করার চেষ্টা করবে। কম্পেয়ার টু রাশিয়া কিন্তু চিরকালই ট্রাস্টেড ফ্রেন্ড হিসাবে ভারতবর্ষের পাশে ছিল, এখনো রয়েছে, এবং 100% টেকনোলজি ট্রান্সফার থেকে ভারতবর্ষে বসে যে রাশিয়ান যে ফাইটার ক্রাফটসগুলো রয়েছে, সেইগুলোকে তৈরি করার অবধি অনুমতি রাশিয়া দিয়ে রেখেছে, এবং তাদের মোস্ট আপগ্রেডেড যে ফাইটার জেটসগুলো রয়েছে, সেইগুলো অবধি তারা 100% টেকনোলজি ট্রান্সফার তারা করতে রাজি হয়ে গেছে। সেটা তো আমেরিকার ক্ষেত্রে তারা কল্পনা অবধি করতে পারে না। শুধু তাই না, এছাড়া ফ্রান্সের কাছ থেকেও আপনারা জানেন যে বহু যুদ্ধ বিমান ভারতবর্ষ কিনছে, সেটাও ট্রাম্পের গায়ে জ্বালা ধরানোর জন্য যথেষ্ট। যাই হোক, এবার চলে আসি যে বিভিন্ন ধরনের নেগোসিয়েশনস ভিয়েতনাম বলুন, ইন্দোনেশিয়া বলুন, ইউরোপিয়ান ইউনিয়ন বলুন, তাদের সঙ্গে আমেরিকা করে ফেলেছে। কিন্তু ভারতবর্ষ এখনো সম্পূর্ণভাবে আমেরিকার সমস্ত দাবি কথা মানতে রাজি নয়। বিশেষত যেটা ভারতীয় চাষিদের ক্ষতি করতে পারে এমন ধরনের তারা কোনো চুক্তি করতে রাজি নয়, যার ফলে আমেরিকান কোম্পানিজগুলো এখানে এসে ভারতীয় অর্থনীতিতে তারা ডিসরাপশন শুরু করে দেবে। সেই জায়গাটাতেও ডোনাল্ড ট্রাম্পের আপত্তি রয়েছে। ডেয়ারি যে সেক্টর রয়েছে, সেইখানে ডোনাল্ড ট্রাম্প এন্ট্রি নিতে চান তার আমেরিকান কোম্পানিজগুলোর জন্য, যদিও ভারতবর্ষ এখন সম্পূর্ণভাবে রাজি নন। ট্রাম্পের আরেকটি রাগের কারণ হচ্ছে যে
তার বক্তব্য অনুযায়ী বিশ্বে যত দেশ রয়েছে তার মধ্যে আমেরিকার পণ্যের উপর সবচেয়ে বেশি ট্যারিফ ইম্পোজ করে বসে রয়েছে ভারতবর্ষ, এবং এটা বাস্তবিকভাবে বেশ কিছুটা সত্যি। 2 নম্বর যেটা পয়েন্ট তার, সেটা হচ্ছে যে নন ট্রেড ব্যারিয়ার্স সেইগুলো এত বেশি রয়েছে ভারতবর্ষে, অর্থাৎ খুব সহজ ভাষায় বলতে গেলে বিদেশি যে পণ্যগুলো রয়েছে সেটাকে একবারে সব দিক থেকে সেইটাকে পর্যবেক্ষণ করে তবে তাকে ভারতবর্ষে ঢুকতে দেওয়ার অনুমতি, এটাকেই তিনি নন ট্রেড ব্যারিয়ার্স হিসাবে বলছেন। তার বক্তব্য, এরকম কোনো এত কঠিন নিয়ম বিশ্বের অন্য কোনো দেশে নেই, কেবল আমেরিকান প্রোডাক্টসের জন্য ভারতবর্ষ এটা করে রেখেছে। এবার চলে আসি হচ্ছে যে তার মানে যেটা দাঁড়াচ্ছে, ভারতবর্ষের ওপর যদি সম্পূর্ণভাবে আমেরিকা নিষেধাজ্ঞা চাপায়, আপাতত তো 25%, যদি ধরেই নিই যে 100%, অর্থাৎ আমেরিকাতে ভারতবর্ষ কোনো পণ্য পাঠাতে পারবে না, যদি ধরে নিই কনজেকচার, তাহলে কি হবে? তাহলে যেটা দাঁড়াবে, যদিও তার মধ্যে ফার্মা থাকবে না, আমেরিকা সেই রিস্ক ডেফিনেটলি নিতে চাইবে না বা পারবে না। যদি ধরে নিই সেই $10 বিলিয়ন সরিয়ে রাখছি, এছাড়া আইটিটাও আলাদা করে রাখছি, তাহলেও মোটামুটি যদি $77 বিলিয়ন পণ্যের কথা ভাবি, সেখানেও মোর অর লেস সেটা একটা বড় অংশ হিসাবে ডেফিনেটলি ট্রিটেড হবে। কিন্তু সেই ক্ষেত্রে যেটা দাঁড়াবে, ভারতবর্ষ হয়তো বা সেক্ষেত্রে এশিয়ান কান্ট্রিজগুলো, মধ্যপ্রাচ্য, চায়নার সঙ্গে ট্রেডের পরিমাণ বাড়াতে বাধ্য হবে, যেটা ডোনাল্ড ট্রাম্পের মোটে আরো বেশি করে মনোভূত হবে না। সুতরাং আপাতত ধমক চমকের উপর দিয়ে ডোনাল্ড ট্রাম্প চালিয়ে যাচ্ছেন, যেটা করে চলেছেন, সেটা আর যাই হোক, কোনো বন্ধু কখনো তার তার অন্য বন্ধুর বিরুদ্ধে এইভাবে গিয়ে এত অপমান করে কিন্তু সেই কাজগুলো করেন না। ডোনাল্ড ট্রাম্প দেখাতে চাইছেন তিনি ধমকে সবাইকে ঠিক করবেন, কিন্তু সমস্ত ভারতবর্ষ আর এখন তার ধমকি বা চমকানি শোনার জন্য বসে নেই। অলরেডি 4th লার্জেস্ট ইকোনমি, সুতরাং 4th লার্জেস্ট একটা ইকোনমি যদি এই ধরনের ট্রেডস বন্ধ হয়, সেক্ষেত্রে আমাদের ভয়ের কারণ ডেফিনেটলি কিছুটা থাকবে। তার মধ্যে অন্যতম কিন্তু অবশ্যই ইনফ্লেশন, মূল্যবৃদ্ধি। সেইটা মূল্যবৃদ্ধি একটা স্বাভাবিক এফেক্ট থাকবে, কিন্তু বিভিন্ন বিশেষজ্ঞর বক্তব্য অনুযায়ী যে এই ধরনের এফেক্ট আমাদের যে গ্রোথ পাথ রয়েছে সেটাকে এক্স্যাক্টলি ডিরেল করবে না বলে অন্তত তাদের ধারণা। যাই হোক, এবার চলে আসি তেলের ক্ষেত্রে। দেখুন, তেল ভারতবর্ষের ওপর যদি সেকেন্ডারি ট্যারিফ আমেরিকা বসিয়ে দেয়, সেক্ষেত্রে কি হতে পারে? মনে রাখতে হবে, বিশ্বের মোট 5 ভাগের 1 ভাগ তেল উৎপাদন করে আমেরিকা। ঠিকই শুনেছেন, প্রায় 14.5 বিলিয়ন ব্যারেলস প্রতিদিন তারা উত্তোলন করে। এছাড়া 2 নম্বর স্থানে রয়েছে রাশিয়া এবং কানাডা, তারপর রয়েছে অবশ্যই সৌদি আরব এবং বিভিন্ন দেশ। এর মধ্যে বলে নিই যে 2 নম্বর সৌদি আরব প্রায় 12.4 মিলিয়ন ব্যারেলস, রাশিয়া 11.26 মিলিয়ন ব্যারেল, চায়না 4.9 বিলিয়ন ব্যারেল। বিশ্বের প্রথম 20টা দেশের ভারতবর্ষের নাম রয়েছে যারা সর্বাধিক তেল উত্তোলন করে। ভারতবর্ষ কিন্তু 1 মিলিয়ন ব্যারেল তেল প্রত্যেক দিন উত্তোলন করে থাকে। যদিও ভারতবর্ষকে তার প্রয়োজনীয় অধিকাংশ তেল এখনো কিন্তু রপ্তানি বা আমদানি করে আনতে হয় বিশ্বের বিভিন্ন দেশের কাছ থেকে। এই জায়গাটায় যদি সম্পূর্ণভাবে ধরে নিই যে রাশিয়ার তেল কেনা ভারতবর্ষ বন্ধ করে দিল, সেক্ষেত্রে যেটা বিভিন্ন বিশেষজ্ঞ বলছেন যে বর্তমান যে ইনফ্রাস্ট্রাকচার রয়েছে, রাশিয়ার কাছে যদি প্রায় $12.4 বিলিয়ন মিলিয়ন ব্যারেল তেল যদি উত্তোলন বন্ধ হয়ে যায় বা গোটা বিশ্বে সেটা যদি এক্সপোর্ট না হয়, সেক্ষেত্রে না সৌদি আরব, না ইউনাইটেড স্টেটস, না অন্য কোনো দেশের এত ক্ষমতা রয়েছে যে ওই পরিমাণ তেল রিপ্লেস করে। এবার স্বাভাবিকভাবে যদি রাশিয়ান তেল মার্কেট থেকে উধাও হয়ে যায়, তাহলে কল্পনা করতে পেরেছেন সেক্ষেত্রে তেলের আকাল পড়বে, হু হু করে আন্তর্জাতিক বাজারে প্রত্যেক ব্যারেল তেলের দাম উঠতে থাকবে। যে উদীয়মান দেশগুলো, ইমার্জিং ইকোনমিজগুলো রয়েছে, সেগুলো তো প্রবলেমে পড়বেই। যারা তেলের ওপর নির্ভরশীল অনেকটা, তারা মারাত্মক বিপদে পড়বে, মারাত্মক ইনফ্লেশনের কন্ডিশন তৈরি হবে, এবং আমেরিকা ডেফিনেটলি নিজের ক্ষেত্রে এই ধরনের ডিসরাপশন সৃষ্টি করতে চাইবে না, কারণ তাদের ওপরও মারাত্মক ডেফিনেটলি চাপ পড়বে যদি তেলের দাম হু করে বাড়তে থাকে। তো যাই হোক, এইবার চলে আসি হচ্ছে যে কোন কোন সেক্টর তারা আমেরিকাতে তারা অবশ্য তাদের পণ্য রপ্তানি করে থাকে। এর মধ্যে জেমস অ্যান্ড জুয়েলারি রয়েছে, গহনা রয়েছে, হিরে রয়েছে, এবং মোটামুটি ভারতবর্ষের যে গহনা মার্কেট রয়েছে বা মোট এক্সপোর্টেবল যে জেমস অ্যান্ড জুয়েলারিজ রয়েছে, তার 30% আমেরিকাতে এক্সপোর্ট করা হয়।
এবং সেটা মোটামুটি ফিসকাল ইয়ার 2024-এ দাঁড়িয়েছিল 10 থেকে 12 বিলিয়ন ডলারের মধ্যে। সুতরাং ট্যারিফ ইনক্রিজ করলে খুব স্বাভাবিকভাবে কম্পিটিটিভনেস বৃদ্ধি পাবে, ভিয়েতনাম বাংলাদেশের সঙ্গে লড়াইটা আরো বেশি কঠিন হয়ে পড়বে। এবার এর আগে আমেরিকান জুয়েলারির উপর মাত্র 2.12% কিন্তু ট্যারিফ বসানো হতো, সেটা ভাব করে 25% বেড়ে গেলে এই সেক্টর বিপদে পড়তে পারে। টেক্সটাইল এবং গার্মেন্টসের ক্ষেত্রে ভারতবর্ষ মোটামুটি ইউনাইটেড স্টেটস আমেরিকার যে লিলেন ইম্পোর্টস সেটা মানে তার 36% তারা সাপ্লাই করে, অর্থাৎ মোটামুটি ধরে নিন প্রায় $2 বিলিয়ন মতন লিলেন এক্সপোর্ট করে থাকে সেই ক্ষেত্রে। সুতরাং সেটা একটা বড় বিপদের কারণ হলেও মানে সেটাকে অস্বীকার করা যাবে না টেক্সটাইল এবং গার্মেন্টসের ক্ষেত্রে। ইলেকট্রনিক্স এবং স্মার্টফোনের ক্ষেত্রে কিছুটা অব্যাহতি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প, কারণ ভারতবর্ষে যে স্মার্টফোনগুলো তৈরি হচ্ছে, আইফোনগুলো তৈরি হচ্ছে, সেটা তৈরি করে অ্যাপেল। সুতরাং সেটা একটা আমেরিকান কোম্পানি, সুতরাং তার উপর ট্যারিফ বসলে আমেরিকার নিজের গায়ে নিজে থুতু ফেলা হবে। সুতরাং সেটা তিনি করেননি, চালাক মানুষ। ইলেকট্রনিক্স এবং স্মার্টফোনস এছাড়া সেটা $14 বিলিয়ন ইম্পোর্ট করা হয় অ্যানুয়ালি, সেটা ভারতবর্ষ থেকে আমেরিকাতে। সেটার উপর আপাতত তিনি থাবড়া মারছেন না, তবে কবে মারবেন জানি না। পেট্রোলিয়াম প্রোডাক্টস কি শুনেছেন, সেই পেট্রোকেমিক্যাল প্রোডাক্টস আমেরিকাতে সর্বাধিক যেটা এক্সপোর্ট করা হয় বিভিন্ন সেক্টরের মধ্যে, তার মধ্যে অন্যতম এই মেটালস, পেট্রোকেমিক্যালস এবং পেট্রোলিয়াম প্রোডাক্টস। মানে 2024-এ ইউনাইটেড স্টেটসে যদিও স্পেসিফিক ইম্পোর্টের পরিমাণ এখন আমরা এক্স্যাক্টলি বলতে পারছি না, কিন্তু একটা সিগনিফিকেন্ট অ্যামাউন্ট কিন্তু এই ধরনের পেট্রোলিয়াম প্রোডাক্টস ভারতবর্ষ থেকে আমেরিকাতে যায়। মেটালস এবং মিনারেলস এর মধ্যে কপার বাদ চলেছে। কপার ক্যাথোডস এর উপর ট্যারিফ এখনো অবধি তার উপরই 50% ট্যারিফ ইম্পোজ করেননি, সেটা একটা ভালো দিক। এবার এছাড়া অ্যালুমিনিয়াম স্টিল, তার উপর তিনি যদি 25% ট্যারিফ বসান, নিঃসন্দেহে আমাদের অ্যালুমিনিয়াম কোম্পানি, আমাদের স্টিল কোম্পানি তারা ক্ষতিগ্রস্ত হলেও হতে পারে। তবে যেহেতু কপার ক্রিটিক্যাল মিনারেল, সুতরাং সেই ক্ষেত্রে তারা খুব বেশি এই ধরনের ব্যাপারটাকে কপারকে নিয়ে ঘাটাঘাটি করতে চায়নি আমেরিকার। সেটা আপাতত কপার ক্যাথোডস সেটার আওতার বাইরে রয়েছে এই ধরনের পেনাল্টি বা এই ধরনের ট্যারিফের বাইরে। এছাড়া ভারতবর্ষ ফিসকাল ইয়ার 2024-25-এ $360 মিলিয়ন কিন্তু কপার এক্সপোর্ট করেছিল। অটো কম্পোনেন্টস এর মধ্যে অটোমেটিক পার্টস রয়েছে, যদিও পুরো ভেহিকেল এক্সপোর্ট করে না, সেটা যেটা টাটা মোটরস করে থাকে সেটা ইউনাইটেড কিংডমের প্রোডাক্ট হিসেবে ট্রিট করে আমেরিকা। এবার অটোমোটিভ সেক্টরের কন্ট্রিবিউশন কিন্তু টোটাল আমেরিকার ইউএস এক্সপোর্টসের 3%, বিশাল। তার মানে একটা বিশাল পরিমাণ কিন্তু আপনার বিজনেস কিন্তু আমাদের যে অটোমোটিভ পার্টস, অটো কম্পোনেন্ট, সেটা আমেরিকা থেকে আসে। এরা কিন্তু বিপদে পড়তে পারে। সো যদি 25% ট্যারিফ ইমপ্লিমেন্টেড হয় এবং সম্ভবত বেশ যদি ট্রাম্প জেদ ধরে বসে থাকেন, এই সেক্টরে ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি। কেমিক্যাল সেক্টর, যে চায়নার থেকে যেহেতু মারাত্মক রাগ রয়েছে আমেরিকার, তারা চায়না থেকে কেমিক্যালস যদি তারা ইম্পোর্ট না করে তাহলে ভারতবর্ষের কাছ থেকে নিতে তারা বাধ্য হবে। সেক্ষেত্রে 25% ট্যারিফ নিয়ে আমেরিকার ইম্পোর্টার্সরা চালাতে পারবেন কি, বা তাদের কনজিউমার্সরা সেটা অ্যাকসেপ্ট করবেন কি, সেটা একটা বড় প্রশ্ন। সুতরাং সেই দিকেও আপাতত ট্রাম্প চমকাচ্ছেন বটে, কিন্তু সেটা কতখানি করে তুলতে পারবেন সেটা সন্দেহ রয়েছে। লেদার এবং লেদার গুডস, ব্যাগ, জুতো, বিভিন্ন অ্যাক্সেসরিজ, এর ওপরও 25% চাপাতে চেয়েছেন, যদিও এই সেক্টরটা মানে অন্যান্য সেক্টরের যে মানে এক্সপোর্ট তার তুলনায় অনেকটা কম। মেরিন প্রোডাক্ট, সামুদ্রিক খাদ্য, যে কোম্পানিগুলো সামুদ্রিক খাদ্য বা চিংড়ি মাছ, প্রসেস চিংড়ি মাছ এইগুলো সাপ্লাই করে আমেরিকাতে, আপনারা ডেফিনেটলি দেখেছেন তার মধ্যে বেশ কিছু কোম্পানিদের আজকে শেয়ার কিন্তু ভালো পতন এসেছিল। শেষ পর্যন্ত কিছুটা রিকভার করেছে বটে, কিন্তু আমেরিকাতে সর্বাধিক বেশি যারা এই ধরনের প্রোডাক্টস অর্থাৎ মেরিন ফুডস বা সামুদ্রিক খাদ্য বা চিংড়ি মাছ যারা সাপ্লাই করে থাকে সেটা কিন্তু ভারতবর্ষ, সেইটার ওপর একটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া রয়েছে প্রসেসড ফুড, সেখানেও কিন্তু 25% ট্যারিফের বসানোর কথা ঘোষণা করেছেন ট্রাম্প। এছাড়া সোলার প্যানেলস, আইটি হার্ডওয়্যার, সফটওয়্যারের কথা না, আইটি হার্ডওয়্যার, সেটার ওপর যদি বিশেষ করে সোলার প্যানেলসগুলো যেগুলো ভারতবর্ষ থেকে তৈরি করে আমেরিকাতে এক্সপোর্ট করা হচ্ছে তার ওপর যদি ট্যারিফ বসানো হয়, খুব স্বাভাবিকভাবে যে রিনিউয়েবল এনার্জি আমাদের যে সেক্টরে আমরা একটা র্যাপিড গ্রোথ দেখতে পাচ্ছিলাম সেটা হ্যাম্পার্ড হওয়ার সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে যায়। তাহলে এক্সেম্পটেড প্রোডাক্ট কোথায় কোথায় বসেনি, মানে তাদের মানে দেওয়া হয়নি, সেটা হচ্ছে ফার্মাসিউটিক্যালস, স্মার্টফোনস, কপার ক্যাথোডস, সেমিকন্ডাক্টরস, প্রেশাস মেটালস যেমন সোনা, রূপো প্রভৃতি, এবং কাঠ। খুব ইন্টারেস্টিং, সেইটার ওপর খুব বেশি কিন্তু এখনো ক্লিয়ার নয় এক্স্যাক্টলি তারা আদৌ বসাবেন কিনা বা কতখানি বসাবেন। এছাড়া বিভিন্ন এনার্জি প্রোডাক্টস এবং ক্রিটিক্যাল মিনারেলস যেগুলো আমেরিকাতে পাওয়া যায় না, সেটার ওপর কিন্তু কোনো ট্যারিফ তারা বসায়নি।
অর্থাৎ যেটাকে বলে জাতি মাতাল তালে ঠিক, সেটা আমেরিকার প্রেসিডেন্ট কিন্তু একদম অক্ষরে অক্ষরে সেটাকে পালন করে চলেছেন। অর্থাৎ $87 বিলিয়ন ট্রেড এই মুহূর্তে ট্যারিফের মুখে সামনে বসে রয়েছে। কিছুটা ডিসরাপশন হবে, অস্বীকার করে লাভ নেই। ভারতবর্ষ কোম্পানিগুলো যদি ক্ষতিগ্রস্ত হয়, সেক্ষেত্রে আমেরিকান ইম্পোর্টার্সরাও যে কম ক্ষতিগ্রস্ত হবে এমনটি নয়, দুতরফেই ব্যবসা মার খাবে। যদিও ট্রাম্প মানে অর্থনীতিবিদ হিসাবে এতটাই ভালো যে তিনি নিজের যারা নোবেল জয়ী অর্থনীতিবিদরা রয়েছেন তাদের কথা খুব একটা পাত্তা দেন না, এমনকি তাদের যে কেন্দ্রীয় ব্যাংকের যিনি চিফ তাকেও কিন্তু মাঝে মাঝেই তিনি অপমান করে ধমকি দিয়ে ঘাড় ধরে বের করে দেওয়ার কথা বলেন, কারণ তিনি একাই সব জানেন, একাই সব বোঝেন। আমেরিকাকে আর কত নিচে নামাবেন, আমেরিকাকে আর কত বিপদে ফেলবেন, সেটা তো আমরা সামনের কয়েক বছরের মধ্যে বুঝবো, এখন হয়তো বুঝতে পারবো না। তিনি যদি ট্যাক্স কনসেশন দেয়, আমেরিকা নাচবে, আমেরিকা সেলিব্রেট করবে, বিশ্ব জুড়ে সেলিব্রেশন হবে দুর্ভাগ্যবশত, কিন্তু তারপর কি হবে এইটা একটা বড় প্রশ্ন। এখানেই শেষ করব। এইটুকুনি বলার প্রয়োজন রয়েছে যে আজকে সার্বিকভাবে মার্কেটে মেটাল সেক্টর হ্যাম্পার্ড হয়েছে, কারণ সেটাই ভীষণ ভালনারেবল। হেলথ কেয়ারও 1% বেশি পতন এসেছে। ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেটা ভালো, হিন্দুস্তান ইউনিলিভার ভালো রেজাল্ট করেছে, প্রায় 3% উপর উত্থান, ফলে হেলথ কেয়ার ভালো করেছে। এছাড়া স্মল ক্যাপ, মিড ক্যাপ, নিফটি আইটি, ক্যাপিটাল গুডস, কনজিউমার ডিউরেবলস সমস্ত কিন্তু 0.6 থেকে 0.8% মধ্যে পতন কিন্তু আমরা আজকে এখানে দেখে নিয়েছি। শেষ করছি স্ট্যান্ডার্ড ডিসক্লোজার। কোনো স্পেসিফিক কোম্পানি নিয়ে ডেফিনেটলি আলোচনা করে নেই, নায়রাতে আমাদের কোনো হোল্ডিং নেই আমার বা আমার পরিবারের। সুতরাং স্ট্যান্ডার্ড ডিসক্লোজার হচ্ছে এই মানে যে কখনো যদি কোনো শেয়ার নিয়ে আলোচনা করি সেটা কেবলমাত্র কিন্তু ফর ইলাস্ট্রেশন পারপাস বা উদাহরণ হিসাবে। আমার কথা শুনে যদি কোনো শেয়ারে বাই সেল সিদ্ধান্ত নেন, ক্ষতির মুখোমুখি হতে পারেন। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন। এবং স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা একটা এডুকেশনাল চ্যানেল বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্টার অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য, এবং এখানে কোনো ধরনের কোনো শেয়ারের বাই সেল রিকমেন্ডেশন, সাজেশন বা অ্যাডভাইস দেওয়া হয় না। সবার শেষে যেটা বলে থাকি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন। এবং যে সত্যিই মনে হয় আমাদের বাঙালি ভাই বোনদের এই ধরনের এপিসোডের জীবনে একটু হলে মূল্য অ্যাড করতে সক্ষম হচ্ছে বা হবে, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেবেন যাতে বহু আরও বাঙালি ভাই বোনদের কাছে পৌঁছে যায়। নমস্কার।